বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্বেও তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ব্যবস্থাপনা নীতির চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো কারবার বা প্রতিষ্ঠান বা সংগঠন এর লক্ষ্য অর্জন সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করে ব্যবস্থাপনার দক্ষতার উপর। অর্থাৎ একজন ব্যবস্থাপক অথবা ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি যত দক্ষতার পরিচয়ের মাধ্যমে অথবা দক্ষতার মাধ্যমে তার প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, তত তার লক্ষ্যপানের দিকে তত দ্রুত তিনি ধাবিত হতে পারবেন। অর্থাৎ একজন ব্যবস্থাপকের সুষ্ঠু দক্ষতার উপর নির্ভর করে ওই প্রতিষ্ঠান সফলতার দিকে অগ্রসর হতে পারবে কিনা অথবা তার সফলতার মুখ দেখবে কি না। তার মানে একজন ব্যবস্থাপক অথবা দক্ষ ব্যবস্থাপকের কোনো প্রতিষ্ঠানই এর বিকল্প কিছু ভাবা যায় না। অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপকের কোনো বিকল্প নেই। সুতরাং একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি ভূমিকা হওয়া উচিত, কি কি তার পালন করা উচিত, এগুলো সম্পর্কে যদি তিনি ওয়াকিবহাল না থাকেন তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান পরিচালনা কিন্তু তার পক্ষে কখনোই সম্ভব নয়। কেননা যে কোনো প্রতিষ্ঠানের যিনি কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার আচরণ কীরকম হবে, তার সহকর্মীদের সাথে আচরণ কীরকম হবে, সরবরাহকারীর সাথে কীরকম হবে, সরকারের সাথে অথবা সরকারের প্রতিনিধিত্বকারীর সাথে কীরকমের সম্পর্ক হবে, এটা কি ধরনের তাদের সাথে আচরণ করা উচিত সেটা সম্পর্কে যদি তিনি না জানেন তাহলে কিন্তু তার পক্ষে প্রতিষ্ঠান দক্ষ বা সুচারুরূপে পরিচালনা করা সম্ভব হবে না। সুতরাং একজন দক্ষ ব্যবস্থাপকের বিকল্প অন্য কিছু কোনো ভাবাই কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। সুতরাং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক প্রফেসর, আমি এখানে লিখে দিচ্ছি, প্রফেসর হেনরি মিন্সবার্গ তার দ্য নেচার অফ ম্যানেজমেন্ট গ্রন্থে ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের যে 3টা ভূমিকার কথা তিনি 10টি ভাগে ভাগ করেছেন। এটি তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ব্যবস্থাপকের হিসেবে নিয়োজিত রয়েছেন অথবা ব্যবস্থাপনার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আচরণ, তাদের ভূমিকা কি হওয়া উচিত, তারা কি দায়িত্ব ঠিকভাবে পালন করে কিনা, এগুলো তিনি গবেষণা করে অথবা স্বচক্ষে পর্যবেক্ষণ করে তারপরে তিনি এই 3টা তথ্যভিত্তিক যে 3টা ভূমিকা পালন করা উচিত এই ধরনের সিদ্ধান্ত উপনীত হয়েছেন। অর্থাৎ একটা বলা হয়েছে আন্তঃব্যক্তিক ভূমিকা, অর্থাৎ ইন্টারপার্সোনাল যে রোলস আছে সেটা কি হওয়া উচিত। এটার ক্ষেত্রে 3টা তিনি বলেছেন যে মুখ্য কর্মকর্তার ভূমিকা, নেতার ভূমিকা এবং সংযোগকারীর ভূমিকা। আমি একটু লিখে আলোচনা করি। 1 নম্বরে বলেছে মুখ্য কর্মকর্তার ভূমিকা। মুখ্য কর্মকর্তার ভূমিকা। আচ্ছা, আমরা এর আগে একটু বলা যেতে পারে আসলে এই ভূমিকা সম্পর্কে আমরা আসলে কি জানি, ভূমিকাটা কি। তাহলে ভূমিকা বলতে আমরা বুঝি নির্দিষ্ট কোনো পরিবেশের মধ্যে একজন ব্যক্তির বা একজনের যুক্তিসম্মত আচরণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা থাকবেন অথবা নির্বাহী ব্যক্তি থাকবেন তার আচরণটা কি হওয়া উচিত সেটা হতে হবে অবশ্যই যুক্তিসঙ্গত। তাহলে একটা প্রতিষ্ঠানের একটা পরিবেশের একজন ব্যক্তির আচরণটা অর্থাৎ যুক্তিসঙ্গত আচরণকে আমরা বলি ভূমিকা। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে আন্তঃব্যক্তিক বলতে আমরা বুঝি কি একটা প্রতিষ্ঠানের একটি সরকারের অথবা প্রতিযোগী যারা থাকে এদের সাথে একজন ব্যবস্থাপকের যে কার্যক্রম অথবা আচরণ এটাকেই বলা হয় আন্তঃব্যক্তিক
ভূমিকা বা আচরণ। এটা বলা আছে তিনটে ক্ষেত্রে তিনি মুখ্য কর্মকর্তার ভূমিকা পালন করেন, নেতার ভূমিকা এবং সংযোগকারীর ভূমিকা। তাহলে মুখ্য কর্মকর্তা কে? তাহলে আমরা জানি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা থাকে, সেটা মানব সম্পদ বিভাগে একজন থাকে, উৎপাদন বিভাগে একজন থাকে, বিপণন বিভাগে একজন থাকে, ক্রয় বিভাগে, বিক্রয়, প্রতিটা বিভাগের কিন্তু একজন কর্মকর্তা থাকেন এবং একটা প্রতিষ্ঠানের এই সব কিছুকে যিনি দেখভাল করেন, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে যারা ব্যবস্থাপক থাকেন তাদের আবার যিনি পরিচালনা করেন, অর্থাৎ পুরোপুরি একটা প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব যিনি বহন করেন, অর্থাৎ নিচের থেকে যিনি উপরের দিকে একদম টপ পর্যায়ে যিনি থাকেন তাদেরকে আমরা বলি নির্বাহী কর্মকর্তা। যেমন আমরা বলি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে এই ব্যক্তির কাজ কি? তাহলে এর কাজ হলো একজন ব্যক্তির আইনগত এবং সামাজিক যে কর্তৃত্ব রয়েছে তিনি এই কর্তৃত্বের প্রতীক হিসেবে কাজ করেন, অর্থাৎ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। আমরা দেখি যে বিভিন্ন সরকারের সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ে যখন কোনো অন্য একটা রাষ্ট্রের সাথে যখন কোনো চুক্তি সাধিত হয় বা চুক্তি সম্পাদন হয় তখন কিন্তু মন্ত্রী পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত থাকে, কিন্তু চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কিন্তু স্বাক্ষর করেন মুখ্য কর্মকর্তার ভূমিকায় পালন করেন ওইসব প্রতিষ্ঠানে, অর্থাৎ ওইসব মন্ত্রণালয়ের যিনি সচিব হিসেবে শাসিক দায়িত্ব পালন করেন অর্থাৎ সচিব হিসেবে। তাহলে তখন কিন্তু তিনি মুখ্য কর্মকর্তার ভূমিকা পালন করে থাকেন। তাহলে আমরা দেখেছি তাহলে এই ধরনের বিভিন্ন চুক্তিপত্র অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যে নতুন নতুন শাখা, তারপরে দর্শনার্থী হিসেবে সাক্ষাৎকার, অর্থাৎ দর্শনার্থীর সাথে কী ধরনের ভূমিকা তিনি পালন করবেন, এই যে যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছেন এগুলো কিন্তু একজন নির্বাহী বা মুখ্য কর্মকর্তার ভূমিকা হিসেবে তিনি পালন করেন অথবা কাজ করে থাকেন। এরপরে আসছি আমরা নেতার ভূমিকা। তাহলে নেতার ভূমিকা কি হওয়া উচিত? আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী থাকে, শ্রমিক কর্মীকে নিয়োগদান কি হবে, তাদের কিভাবে সংগ্রহ করা হবে, নিয়োগদান প্রক্রিয়া কি হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে কি হবে না, দিতে হলে আবার কোন শ্রেণী বা কোন পর্যায়ের কর্মকর্তাদের অথবা কর্মচারীদের প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণের সময়সীমা কতটুকু হবে, তাদের পরামর্শদান কোন পদ্ধতিতে দিলে তাদের বুঝতে সুবিধা হবে, এই যে যাবতীয় বিষয়গুলা এগুলো কিন্তু তখন তিনি একজন নেতার ভূমিকা অথবা নেতার আচরণের মাধ্যমে এদের কিন্তু কর্মকাণ্ড কিন্তু তিনি পরিচালনা করে থাকেন। তার মানে একটা প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো সুচারুরূপে সম্পাদন হচ্ছে কি না সেগুলো দেখাশোনা করা এবং এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো সংশোধনের ব্যবস্থা সহ সম্পূর্ণ অথবা যাবতীয় দায়িত্ব কিন্তু পালন করে থাকে একজন আদর্শ ব্যবস্থাপক। তাহলে এই আদর্শ ব্যবস্থাপক যদি তার সেই কাজটা যদি তিনি সুচারুরূপে সম্পাদন করতে না পারেন তাহলে কিন্তু আর তাকে আদর্শ বলা যাবে না। এর আমরা জানি যে আদর্শ খাদ্য আছে, সেটার ভিতরে যদি সম্পূর্ণ গুণাগুণ থাকলেও সেই বিদ্যমান থাকে, সেই বিদ্যমান গুণগুণ যদি কোনো কার্যকারিতা না থাকে তাহলে কিন্তু সেটাকে আর আদর্শ খাদ্য হিসেবে পরিগণিত হবে না। অর্থাৎ উপাদান রয়েছে কিন্তু উপাদানের কোনো কার্যকারিতা নয়। এরকম হতে পারে যে একজন ব্যবস্থাপক খুবই দক্ষ কিন্তু কর্মক্ষেত্রে তিনি কিন্তু সেই দক্ষতার পরিচয় কিন্তু যদি দিতে না পারেন তাহলে কিন্তু আদর্শ ব্যবস্থাপকের ভূমিকায় তিনি অবতীর্ণ হতে পারবেন না। সুতরাং আমি যে কথাগুলো বললাম, আমি বলেছি যে কর্মী সংগ্রহ, নিয়োগদান, প্রশিক্ষণ এবং পরামর্শদান এই যাবতীয় কাজগুলো কিন্তু করে থাকেন। অর্থাৎ এই কাজগুলো যেমন একজন নেতা তার কর্মীদেরকে দিয়ে থাকেন, কর্মী কোন ধরনের কর্মী তিনি নিয়োগ দেবেন, এই কর্মীদের দ্বারা তিনি যে কাজ করার জন্য দায়িত্ব দেবেন সেই দায়িত্বগুলো তারা পালন করতে পারবে কিনা, যদি না পারে তাহলে তাদের পরামর্শ দান কোন প্রক্রিয়া দিতে হবে এগুলো কিন্তু যদি তিনি দিতে না পারেন তাহলে কিন্তু নেতার ভূমিকায় তিনি অবতীর্ণ হতে পারবেন না অথবা নেতার ভূমিকাও কিন্তু পালন করতে পারবেন না। তাহলে একজন আদর্শ ব্যবস্থাপক কিন্তু একজন নেতার ভূমিকাও কিন্তু পালন করতে হবে। এরপরে আসি আমরা সংযোগকারীর ভূমিকা। তাহলে তোমরা জানো সংযোগ, আমি যদি বলি এখানে একটা নদী রয়েছে, তাহলে এখন সংযোগ করতে আমাদের কি হবে? হয়তো সংযোগ দিতে হয়তো বা আমরা করতে পারি কি নৌকার মাধ্যমে
এপার থেকে ওপারে যেতে পারি, ফেরি হতে পারে। এরপরে আবার আমরা যদি এটা ব্রিজ করে দিই তাহলে আরও সুবিধা, তাহলে সময় বেঁচে যায়। তাহলে একজন ব্যবস্থাপক কার সাথে সংযোগ করবে, সংযোগ করলে কোন প্রক্রিয়ায় করবে, সেটা কি সময় সাপেক্ষ কিনা। তাহলে আমি যদি এখন বলি, তাহলে আমরা দেখেছি সরকার কিন্তু চেষ্টা করছে সবগুলো অঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগ। তার মানে যদি ব্রিজ করা তাহলে সড়ক পথে অতি সহজে, অর্থাৎ যেখানে ফেরির মাধ্যমে 1 ঘন্টায় পার হওয়া যেত সেখানে কিন্তু এখন 15 মিনিটের মধ্যে। তাহলে আমরা দেখলাম যে আসলে এখানে যেমন সময় বেঁচে গেল, আবার সেখানে কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহন, যোগাযোগ সবটাই কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে একজন ব্যবস্থাপক এই যে সংযোগ সাধন কোন প্রক্রিয়ায় করবে, কার সাথে করবে, করলে কখন করবে, সেটা যদি তিনি বুঝতে না পারেন তাহলে কিন্তু তার প্রতিষ্ঠানের যে দর্শনার্থীদের যে একটা চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু সঠিক সময়ে তিনি পূরণ করতে পারবেন না। সুতরাং সংযোগ সাধন করতে হলে তাকে প্রতিনিয়ত তাদের তথ্য সংগ্রহ করে তারপর তাদের কিন্তু অন্য কার সাথে লিয়াজও করতে হবে, কোন প্রতিষ্ঠানের সাথে করতে হবে, কোন ব্যক্তির সাথে করতে হবে, এগুলো কিন্তু তাকে সময় উপযোগী ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ যে সময় যেটা দরকার তখন তাকে সেই সময় সেই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে সেখানে অফিসারের ভূমিকা পালন করতে হবে। এটাকে আমরা মাঝে মাঝে বলি যে লিয়াজো অফিসার। এরপরে তাহলে আমরা পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আন্তঃব্যক্তি ভূমিকা এই 3টা বিষয়ের কথা কিন্তু যে আমি লিখেছি প্রফেসর হেনরি মিন্সবার্গের যে 3টা শ্রেণীতে 10টি বিভাগের ভাগের কথা বলেছে, সেই 10টি ভাগের কিন্তু একটা শ্রেণীর ক্ষেত্রে 3টা ভাগের কথা আমি বলেছি। এরপরে আসি আমরা তথ্যভিত্তিক ভূমিকা। তাহলে তথ্যভিত্তিক ভূমিকাটা কি আসলে? আমরা জানি যে তথ্য হচ্ছে সকল সিদ্ধান্তের ভিত্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভুল তথ্যের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে এই সিদ্ধান্তের ফলে তিনি যে কার্যক্রমগুলো গ্রহণ করবেন তাহলে সবগুলোই কিন্তু তার ভুলের ভিতরে কিন্তু তার সম্পাদন হবে, অর্থাৎ তার মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সুতরাং তথ্য তাকে সংগ্রহ করতে হবে নির্ভুল তথ্য হবে নির্ভুল তথ্য, লোক হতে হবে সৎ লোক। এজন্য বলা হয়েছে মাঝে মাঝে মনীষীরা বলেন যে একদল অসৎ লোকের চেয়ে কিন্তু একজন সৎ লোক অনেক বেশি মূল্যবান, আবার একদল অদক্ষ ব্যবস্থাপকের চেয়ে কিন্তু একজন দক্ষ ব্যবস্থাপক অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যেখানেই যাই না কেন সেটা যদি দক্ষতার পরিচয় বহন দিতে না পারি তাহলে আমার অর্থাৎ কর্মক্ষেত্রে যদি আমরা সেটা প্রতিফলন না ঘটে তাহলে আমার সেই দক্ষতার কোনো কাজে লাগবে না। তাহলে আমার দক্ষতার পরিচয় বহন করে সেটা আমার কর্মক্ষেত্র অথবা যেখানে আমি কর্মস্থলে যোগদান করব, যেখানে থাকবে আমি সেখানে কি আমি দিচ্ছি, আমার ভূমিকাটা কি, তার মাধ্যমে প্রকাশ পাবে আমার দক্ষতা অথবা ভূমিকা। তাহলে একজন ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে তথ্য বা প্রযুক্তি সংক্রান্ত যে ভূমিকা অথবা যে দায়িত্ব পালন করে থাকে এটাকে আমরা বলতে পারি তথ্যভিত্তি ভূমিকা। তাহলে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তিনি পরিচালক হিসেবে যেমন দায়িত্ব পালন করেন তেমনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও। তাহলে আমি একটু সিদ্ধান্ত গ্রহণের কথা আসি। সিদ্ধান্ত গ্রহণটা কি আসলে তাহলে আমরা জানি একটা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যখন পরিকল্পনা করে থাকেন, পরিকল্পনার কিন্তু আমরা বলি বিকল্প, অল্টারনেটিভ। অর্থাৎ আমি যদি একটা পথ কখনো বন্ধ হয়ে যায়, সেই পথ যদি বন্ধ হয় সেই পথ তাহলে আমার বিকল্প পথ চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমি অন্য কোন পথে আমি যেতে পারবো সেটাও কিন্তু আমাকে আগে চিন্তা ভাবনা করতে হবে। তার মানে অনেকগুলো বিকল্প থেকে সর্বোত্তমটাকে বেছে নেওয়াকে আমরা বলি সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এক্ষেত্রে কিন্তু বিকল্প অনেকগুলো থাকবে, সেই অনেকগুলোর মধ্যে থেকে যেটা সর্বোত্তম, সেই সর্বোত্তম কি, সেটা সিদ্ধান্ত গ্রহণ যাতে দ্রুত নেওয়া যায়, সেটা সময় যাতে বেঁচে যায়, অর্থাৎ যাতে সময় সাপেক্ষ না হয়, সেখানে যাতে অপচয় হ্রাস করা যায়, তারপরে অর্থের অপচয় না হয়, এই ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে তথ্যভিত্তিক ভূমিকার যে প্রথম যেটা আছে সেটা হলো তথ্য সংগ্রাহকের
সংগ্রাহকের ভূমিকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য সংগ্রাহক, আগেই বলেছি তথ্য হতে হবে নির্ভুল। অর্থাৎ আমরা জানি আমরা যে তথ্যগুলো সংগ্রহের দুইটা পদ্ধতি আছে, একটাকে আমরা বলি প্রাথমিক আর একটা বলে মাধ্যমিক। অর্থাৎ একটা হলো প্রাইমারি এবং একটা হলো সেকেন্ডারি। তাহলে আমাদের যদি প্রাথমিক অর্থাৎ ফিল্ড থেকে যদি আমরা সংগ্রহ করি তথ্যটা, তাহলে কিন্তু সেখানে কিন্তু ভুল হওয়ার খুব সম্ভাবনা খুব কমই থাকে, সেটা নির্ভুল হতো। আর এটাকে যদি আমরা বলি সেকেন্ডারি, অর্থাৎ একজনের সংবাদ পেয়েছে সেখান থেকে আমি সংগ্রহ করেছি, তাহলে সেখানে কিন্তু যে 100% এটা সত্য হবে অথবা নির্ভুল হবে এটা কিন্তু বলা যাবে না। তাহলে যিনি তথ্য সংগ্রহ করবেন অর্থাৎ ব্যবস্থাপক অথবা নির্বাহী, তাহলে তাকে আগে দেখতে হবে যে তথ্যটা আসলে নির্ভুল হলে কত পার্সেন্ট সেটা নির্ভুল অর্থাৎ সঠিক, সেটা কতটা সঠিক, সেটাকে আমার প্রতিষ্ঠানে আমি প্রয়োগ করতে পারবো কিনা, এর মাধ্যমে কার্যক্রম শুরু করতে পারবো কিনা, এটা কিন্তু তাকে চিন্তা ভাবনা করে তারপর দেখে যাচাই বাছাই করে তারপর কিন্তু এটা ব্যবহার করতে হবে। সুতরাং তথ্য সংগ্রাহকের ভূমিকার ক্ষেত্রেও কিন্তু তাকে দক্ষতার পরিচয় দিতে হবে। অর্থাৎ এটা নির্ভুলতা আগে যাচাই বাছাই করে তারপরে তিনি তথ্য সংগ্রহ করবেন এবং সেটা আবার তার মাধ্যমে তিনি সেটা কার্যক্রমে অথবা কাজের মাধ্যমে সেটা ব্যবহার করবেন। নাম্বার 2, তথ্য প্রচারকের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখি যে টেলিভিশনে যে আমরা খবরগুলো দেখি, দেখো এক গ্রুপ কিন্তু ফিল্ড থেকে খবরগুলো সংগ্রহ করে, তারপর তোমরা দেখবা এগুলা আবার ইমেইলে কখনো পাঠিয়ে থাকে, কখনো ভিডিও ক্লিপগুলো পাঠায়, আবার কেউ কেউ দেখো সংবাদ কিন্তু পাঠকের ভূমিকা পালন করে অর্থাৎ সংবাদ উপস্থাপন করে। এখন তাহলে যিনি সংগ্রহ করেছেন তিনি যদি ভুল তথ্য সংগ্রহ করে থাকেন, তাহলে যিনি প্রচার করবেন তাহলে তিনিও কিন্তু সেই অসত্য জিনিসটাকেই কিন্তু প্রচার করবেন। তাহলে তিনি যদি নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারেন, তাহলে যিনি প্রচার করবেন তাহলে তার প্রচারটাও কিন্তু তার তথ্যটাও কিন্তু নির্ভুল হবে। সুতরাং এখানে তথ্য সংগ্রাহকের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর পরবর্তী পর্যায়ে কিন্তু তার মাধ্যমেই তার উপর নির্ভর করে ওই প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমগুলা সঠিক হবে কি হবে না। তাহলে একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন অথবা নির্বাহী কর্মকর্তা, তিনি শুধু যে তথ্য সংগ্রহ করেন তা না, এটা আবার কিন্তু প্রচারের ব্যবস্থা করে থাকেন। অর্থাৎ তার অধীনস্থ যারা থাকেন তারা তাদের কাছে আবার প্রচার করে যে এই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে, তাহলে এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে ভবিষ্যতেও আবার কোনো ধরনের সমস্যা ঘটতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি ভূমিকা পালন করা উচিত, আমাদের আচরণটা কি হবে, সেটা কিন্তু সেই অনুযায়ী আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অথবা আগেই চিন্তা ভাবনা করতে হয়, আগেই পরিকল্পনা গ্রহণ করতে হয়। এরপর আসি আমরা মুখপাত্রের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো বিভিন্ন পার্টির যে সংবাদ সম্মেলনগুলো হয়, দেখবা সংবাদ সম্মেলনের ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু সংবাদ সম্মেলন করে না। অর্থাৎ একটা পার্টির ভূমিকা কি, তাদের কার্যক্রমগুলি দৈনন্দিন কি কি কার্যক্রম করেছে, সরকার করেছে কি, তারপরে দল হিসেবে সরকারি দল হিসেবে কি কি করছে অথবা অন্য দল কি করছে, তাদের হিসেবে পদক্ষেপগুলো কি নিয়েছে তারা, অথবা ওই দলের অন্যান্য কর্মী যারা বিদ্রোহী হিসেবে রয়েছেন অথবা কোনো শৃঙ্খলা বহির্ভূত যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর পরিপ্রেক্ষিতে ওই দল থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখি সংবাদ সম্মেলনের মধ্যে কোনো একজন ব্যক্তি কিন্তু সেগুলো প্রচার করেছেন। তাহলে এটাকে আমরা বলি মুখপাত্রের ভূমিকা। অর্থাৎ এই সংবাদগুলো যিনি আবার প্রচার করে, উপস্থাপন করে, সংযোগ সাধন করে, এটাকে আমরা বলি মুখপাত্র। তাহলে যে কোনো পার্টির কিন্তু সংবাদ সম্মেলনে একজন মুখপাত্রকে ভূমিকা পালন করে জনগণকে জানানোর জন্য অথবা জনগণকে অবহিত করার জন্য যে তাদের ভূমিকাটা কি, তাদের আচরণটা কি, তারা সরকারের ক্ষেত্রে কি করে, রাষ্ট্রের জন্য কি করে, তারা বিরোধী বা জনগণের জন্য কি করে, এগুলো কিন্তু তারা প্রচার করে থাকে। তাহলে একজন কিন্তু মুখপাত্রের ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। সুতরাং তোমরা যদি দেখো যখন কোনো মন্ত্রী পরিষদের কোনো সভা হয় অথবা মিটিং হয়, তখন কিন্তু মন্ত্রী পরিষদ সচিব কিন্তু
মিটিংয়ের পরে সভা শেষ হওয়ার পরে তিনি কিন্তু আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু সরকারের যে আলোচ্য সূচি অর্থাৎ সরকার কি কি সিদ্ধান্ত গ্রহণ করলো সেগুলো কিন্তু আবার তিনি জানিয়ে দেন। তাহলে কিন্তু তিনি কিন্তু আবার তখন সরকারের মুখপাত্রের ভূমিকা হিসেবে তিনি দায়িত্ব পালন করে থাকেন। সুতরাং তাহলে কিন্তু একজন ব্যবস্থাপক বিভিন্নমুখী অর্থাৎ নানামুখী তিনি কাজ করে থাকেন, অর্থাৎ চৌকস দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞা সম্পন্ন একজন আদর্শ ব্যবস্থাপক হতে হলে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। তাহলে একজন ব্যবস্থাপক অথবা আদর্শ ব্যবস্থাপক আমরা বলি, তিনি কিন্তু মুখপাত্রের ভূমিকা হিসেবেও তার আচরণ উপস্থাপন করে থাকেন। এরপরে আসি আমরা সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণমূলক ভূমিকা। তাহলে সিদ্ধান্তের কথা আমরা আগেই বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানে যে সার্বিক কার্যক্রমের মধ্যে সমন্বয় করার জন্য একজন ব্যবস্থাপককে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাকে আমরা বলি সিদ্ধান্ত গ্রহণমূলক ভূমিকা। আবার বলি, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের মধ্যে সমন্বয় করার জন্য একজন ব্যবস্থাপককে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাকে আমরা বলতে পারি সিদ্ধান্তমূলক ভূমিকা। তাহলে সিদ্ধান্তের কথা আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে প্রতি সিদ্ধান্ত গ্রহণ জিনিসটা কি, অনেকগুলো বিকল্প থেকে সর্বোত্তমকে অথবা সর্বোত্তম পথটিকে গ্রহণ করাকে আমরা বলি সিদ্ধান্ত গ্রহণ। আগেই বলেছি যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি আমরা সেটা বাছাই করতে অথবা যাচাই করতে বা গ্রহণ করার ক্ষেত্রে যদি কখনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আমার পরবর্তী যে কার্যক্রমগুলো ব্যবস্থাপক গ্রহণ করবে সেগুলোও কিন্তু ভুলে পর্যবেসিত অর্থাৎ ব্যর্থতায় পর্যবেসিত হবে। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু তাকে সঠিক সিদ্ধান্ত, সময়োপযোগী সিদ্ধান্তই তাকে গ্রহণ করতে হবে। তাহলে নাম্বার 1, উদ্যোক্তার ভূমিকা। উদ্যোক্তার ভূমিকা এখন আমরা আসতে পারি। তাহলে উদ্যোক্তা কি, এন্টারপ্রেনিয়র উদ্যোক্তা কি? তাহলে যিনি নতুন চিন্তা করেন বা নতুন কিছু বা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন তাকে আমরা বলি উদ্যোক্তা। আবার বলি, যিনি নতুন চিন্তা, নতুন কিছু করা বা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে থাকেন তাকে আমরা বলি উদ্যোক্তা। তাহলে একজন ব্যবস্থাপক, একজন আদর্শ ব্যবস্থাপক শুধু যে প্রতিষ্ঠানের শুধু যে কাজ করে থাকেন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করে থাকেন তা কিন্তু নয়, আবার পরবর্তীতে সেই কাজগুলা আগে আরও কিভাবে আধুনিকায়ন করা যায়, আরও কিভাবে নিত্য নতুন আরও কিছু তৈরি করা যায়, আরও কিছু এটা কি বলে আমরা কিছু সংস্কার করা যায় কিনা, নতুন কিছু তৈরি করা যায় কিনা, এগুলো নিয়ে কিন্তু তিনি চিন্তা করেন। অর্থাৎ সৃষ্টিশীল কিছু চিন্তা করা যায় কিনা অথবা বের করা যায় কিনা, উদ্ভাবন করা যায় কিনা সেগুলো নিয়ে কিন্তু তিনি চিন্তা করেন। অর্থাৎ উদ্যোক্তার ভূমিকা তিনি পালন করে থাকেন। কারণ সামনে যত সময় গড়িয়ে যাবে, সময়ের সাথে তাল মেলাতে গেলে অথবা তাল মিলিয়ে চলতে গেলে অথবা প্রতিযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চলতে গেলে অথবা প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হলে তাকে কিন্তু নিত্য নতুন তাকে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তাকে অগ্রসর হতে হবে। কারণ পৃথিবী গতিশীল অথবা গতিময় পৃথিবীতে যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু সামনের দিকে আসছে তথ্য প্রযুক্তি যুগে নিত্য নতুন তথ্য মাধ্যমে বা কারিগরি দক্ষতার মাধ্যমে তারা কিন্তু নিত্য নতুন বিভিন্ন জিনিস সৃষ্টি করে কিন্তু তারা বিভিন্ন সময় দেখা যায় আমরা চমক লাগিয়ে দিচ্ছেন এরকমের। তাহলে এই ধরনের যারা বেশি বেশি যে নতুন কিছু সৃষ্টির পিছনে যারা ভূমিকা পালন করে থাকবেন তারাই কিন্তু পৃথিবীতে তারা তত বেশি সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন। সুতরাং একজন ব্যবস্থাপককে কিন্তু এই ধরনের উদ্যোক্তার ভূমিকা পালন করে তাকে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে হবে। তখনই তিনি কিন্তু একজন আদর্শ ব্যবস্থাপক হিসেবে কিন্তু পরিগণিত হবে। নাম্বার 2, সমস্যা সমাধানকারীর ভূমিকা বা মোকাবেলার ভূমিকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যতই দেখি সামনে যখন মানুষ যত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা দেখি মাঝে মাঝে দেখি এই যে আমরা করোনা মহামারী, এই ধরনের মহামারী কিন্তু পূর্ববর্তী আসছে কিনা আমার জানা নেই, সারা বিশ্বব্যাপী একযোগে কিন্তু আক্রান্ত হয়েছে। এরকমের কিন্তু আমরা কখনোই দেখি না। আমরা দেখি বিভিন্ন অন্যান্য যে রোগ ছিল, প্লেগের কথা বলতে পারি, তা কিন্তু এক একটা অঞ্চল কেন্দ্রিক ছিল, কিন্তু এই ধরনের মহামারী কিন্তু আসে নাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু নিত্য নতুন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। তার মানে তাহলে একজন ব্যবস্থাপকের কিন্তু এই ধরনের যে আমরা বলেছি দূরদর্শী, অর্থাৎ ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি ঘটতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা করে তাকে কিন্তু সামনে অগ্রসর হতে হবে। অর্থাৎ ভবিষ্যতে বা সামনে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, এইটার ক্ষেত্রে আগামী দিন আরও 5 বছর পরে, আরও 100 বছর পরে কি হবে, কি হতে পারে, কোন ধরনের সমস্যা আসতে পারে, আর সেই ক্ষেত্রে আমি কি ধরনের সমাধানের ভূমিকা আমি পালন করতে পারি, সমাধানের কোন পদ্ধতি আমি প্রয়োগ করব, সেটা কিন্তু আমাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমরা যদি এখন বলি সেই ব্রিটিশরা অথবা আমেরিকান, তারা যখন 100 বছর আগে পাতাল রেলের কথা চিন্তা করেছে, আমরা তখন 100 বছর পরে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। তার মানে কি, তারা তথ্য প্রযুক্তির দিকে কত এগিয়ে আমাদের। সুতরাং আমাদের কিন্তু যদি তাদের সাথে তাল মিলিয়ে চলতে, আমাদের কিন্তু এই যে যারা যে পর্যায়ে রয়েছেন, সেটা ব্যবস্থাপক হোক অথবা কর্মকর্তা হোক অথবা যেই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু যদি উদ্যোক্তার ভূমিকা হিসেবে তাদের যে দায়িত্ব আছে, তাদের যে কর্তব্য রয়েছে, সেগুলো যদি পালন করে থাকে, তাহলে কিন্তু শুধু যে ব্যক্তি নিজে এগিয়ে যাবে তা কিন্তু নয়, তার সাথে সমাজ, রাষ্ট্রও কিন্তু এগিয়ে যাবে। সুতরাং ব্যবস্থাপক যিনি আদর্শ ব্যবস্থাপক হিসেবে তিনি যদি পরিগণিত হতে চান, তার তা অবশ্যই যে কোনো ধরনের সমস্যা সমাধানের কিন্তু তার ক্ষমতাও থাকতে হবে। এরপরে আসি আমরা সম্পদ বন্টনকারীর ভূমিকা। বন্টনকারীর ভূমিকা, সম্পদ বন্টনকারী প্রতিষ্ঠানের, আমি বলেছি প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন বিভাগ থাকে। মানব সম্পদ বিভাগের কাজ কর্মী সংগ্রহ করে সেখানে নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতি, শাস্তিমূলক ব্যবস্থা সব কিন্তু তারা এগুলো করে থাকেন। তারপরে ক্রয় বিভাগ, অর্থাৎ প্রতিষ্ঠানের কাঁচামাল পণ্য তৈরি করবেন, সেই তার জন্য যে কাঁচামালগুলো দরকার সেটা হলো সরবরাহের কাছ থেকে তারা সেগুলো কিনে থাকে ক্রয় বিভাগ। এবার বিক্রয় বিভাগ, উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করবেন, তারা বিক্রয় বিভাগ এগুলা তারা ঠিক করে থাকেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। বিপণন বিভাগ, অর্থাৎ উৎপাদিত পণ্য সেটা কিভাবে ভোক্তার নিকট সহজে অল্প সময়ে সেটা পৌঁছানো যায় সেজন্য চিন্তা ভাবনা করে বিপণন বিভাগ। তাহলে এই যে বিভিন্ন বিভাগ রয়েছে, তাহলে এই বিভিন্ন বিভাগের জন্য কোন প্রতিষ্ঠানে যেসব সম্পদ রয়েছেন, কোন বিভাগের জন্য কোন ধরনের সম্পদ, কোন ধরনের উপকরণ দরকার, এগুলো কিন্তু একজন আদর্শ ব্যবস্থাপক শুধু সুচারুরূপে সেগুলো কিন্তু বন্টন করবেন। তাহলে যে ক্ষেত্রে যে ধরনের সম্পদ বা উপকরণ দেওয়া দরকার সেটা যদি তিনি দিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু তার যে অন্যান্য কার্যক্রমগুলোও কিন্তু আর সেটা আর সামনের দিকে এগিয়ে নেওয়া কখনো কিন্তু সম্ভব হবে না। সেজন্য যেখানে যতটুকু বন্টন করা দরকার, যেখানে যতটুকু দেওয়া দরকার, যে ক্ষেত্রে যেটা দেওয়া দরকার সেটা কিন্তু সঠিক সময় সেটা বন্টন করতে হবে। এটাও কিন্তু এক্ষেত্রেও কিন্তু তাকে দক্ষতার পরিচয় দিতে হবে। সর্বশেষ যেটা রয়েছে মধ্যস্থতাকারীর ভূমিকা। তাহলে কিছুটা সংযোগ সাধনের মতো আসলে আমরা বলতে পারি মধ্যস্থতাকারীর ভূমিকা। তাহলে ব্যবস্থাপকের চতুর্থ সিদ্ধান্ত ভূমিকা হচ্ছে মধ্যস্থতাকারীর ভূমিকা। তাহলে ব্যবস্থাপককে, অর্থাৎ একজন আদর্শ ব্যবস্থাপককে কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে যেমন আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে বিভিন্ন যে সৃষ্ট দ্বন্দ্ব বা বিরোধ এগুলো নিরসনে অন্যদের সাথে আলাপ আলোচনা করা এবং আলাপ আলোচনার মাধ্যমে সেটা কিভাবে মীমাংসায় উপনীত হওয়া যায়, এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা বা এই ধরনের সিদ্ধান্ত কিন্তু তিনি দিয়ে থাকেন। অর্থাৎ মধ্যস্থতাকারীর
ভূমিকা হিসেবে তার দায়িত্ব তিনি পালন করে থাকেন। অর্থাৎ কোনো যদি বিরোধ দেখা দেয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, সেক্ষেত্রে তার ভূমিকা কি হওয়া উচিত, এক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত দক্ষতার সাথে তাকে এই জিনিসগুলা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে তারপরে এগুলোর কিন্তু সমস্যা সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।